যুদ্ধবন্ধে আর কথা নয়, অ্যাকশন চায় ফিলিস্তিনিরা। আইসিজের রায়ে কেন অসন্তোষ ফিলিস্তিন ও ইসরায়েলে? তাইওয়ান ঘিরে চীনের মহড়া, আরও একটি যুদ্ধ দেখবে কি বিশ্ব? ভয়াবহ গরমে ঘুম হারাম পাকিস্তানিদের, রাতভর কি করছে তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ শিরোনাম। আর কথা নয়, এবার যে কোনো মূল্যে গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ বন্ধ দেখতে চায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। গাজার রাফায় অবিলম্বে আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায়ের পর এই মন্তব্য করল ফিলিস্তিনিরা। তাদের দাবি, বেপরোয়া ইসরায়েলকে থামাতে এখনই পদক্ষেপ নিতে হবে বিশ্বকে, বাস্তবায়ন করতে হবে আদালতের রায়। রিফাত জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আর কোনো কথা, আদেশ বা আহ্বান চায় না মৃত্যুপরীর অধিবাসীরা। প্রতিনিয়ত মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে থাকা নিরীহ, অসহায়, ক্ষুব্ধ এই মানুষগুলোর একটাই চাওয়া, নেওয়া হোক এমন পদক্ষেপ যাতে বন্ধ হবে তাদের উপর নৃশংসতা, বন্ধ হবে হত্যাযজ্ঞ। গেল প্রায় ৮ মাস ধরে চলা একের পর এক আহ্বান, অনুরোধ আর আদেশের উপর কোনো ভরসাই নেই তাদের। গাজার এই অধিবাসীরা বলছে, অনেক তো হলো কথা, এসেছে বহু আহ্বানও, কিন্তু বেপরোয়া ইসরায়েলকে তো থামানো যায়নি। তাদের দাবি, এবার যে কোনো মূল্যে বন্ধ হোক ইসরায়েলের আগ্রাসন, থামুক ফিলিস্তিনি গণহত্যা। আমরা চাই এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হোক, যুদ্ধ বন্ধ হোক। আজ তারা বলছে তারা যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু গণহত্যা বেড়েই চলেছে। যতই মিটিং হচ্ছে, আহ্বান আসছে, ততই বাড়ছে হামলা। আমরা চাই সমগ্র বিশ্ব, সব আরবরা আমাদের পাশে দাঁড়াবে, গণহত্যা বন্ধ করতে পদক্ষেপ নিবে। First, I don't think the whole world will stop the war. প্রথমে আমি মনে করি না গোটা বিশ্ব গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধ করবে। এই রায় আমি মনে করি একটি নাটক। আমরা এখানে গাজায় সবকিছু হারিয়েছি, সম্পূর্ণরূপে সব ধ্বংস হয়ে গেছে। এখন ফিলিস্তিনিদের যা প্রয়োজন তা হলো অবিলম্বে যুদ্ধ বন্ধ করা। আমাদের কোনো ঘোষণার প্রয়োজন নেই। I think it's a big play, but it's not good in this time because পদক্ষেপ ছাড়া আইসিজের রায়ে কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করছে ফিলিস্তিনপন্থীরা। আদালতের আদেশ শুনে ভালো লেগেছে, কিন্তু এই রায় কি গণহত্যা বন্ধ করবে? আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করেনি, কিছুই পরিবর্তন হয়নি। এখন ইসরায়েলকে আরো 1 মাস সময় দেওয়া হয়েছে, আরো ফিলিস্তিনিদের হত্যা করার জন্য, আরো শিশুদের খুন করার জন্য, আরো হাসপাতালে বোমা হামলার জন্য। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলকে দ্রুত গাজার রাফায় হামলা বন্ধের আদেশ দেয়, তবে তাতে কোনো লাভ হয়নি। বরাবরের মতোই আদেশ আর আহ্বান রাখা তো দূরে থাক, কোনো কিছুই তোয়াক্কা করছে না যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু গণহত্যাকারী ইসরায়েল, বরং আরো বাড়িয়েছে হামলার তীব্রতা। প্রশ্ন উঠেছে, কেন ইসরায়েলকে থামানো যাচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের সর্বোচ্চ এই বিচার বিভাগের আইন বাস্তবায়নের কোনো ক্ষমতা নেই, তার নিজস্ব কোনো বাহিনী নেই যারা ইসরায়েলিদের থামাবে। The evidentiary basis for this order is crystal clear to me. South Africa. আদালতের নিজের কোনো আইন প্রয়োগের বা বাস্তবায়নের ক্ষমতা নেই। এটি জাতিসংঘের সর্বোচ্চ বিচার বিভাগ, কিন্তু তাদের নিজস্ব পুলিশ বা সামরিক বাহিনী নেই যা এই ধরনের আইনের বাস্তবায়ন করবে। আইসিজের এই আদেশ নিরাপত্তা পরিষদে যাবে। নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে পারে, কিন্তু তখন বড় সমস্যা হবে যুক্তরাষ্ট্রের বাধা, কারণ নিরাপত্তা পরিষদে তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। What the international legal and humanitarian community. বিশেষজ্ঞরা বলছে, নিরাপত্তা পরিষদও কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ ইসরায়েলের বন্ধু আমেরিকার রয়েছে ভেটো দেওয়ার ক্ষমতা। তাই শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের ভাগ্যে কি আছে, কবে বন্ধ হবে আগ্রাসন, তা জানা নেই কারোরই। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এর আগে গাজায় গণহত্যা চলছে উল্লেখ করে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে দ্রুত রাফায় হামলা বন্ধের আদেশ দেয়, কিন্তু এর কয়েক মিনিট পরই আইসিজের আদেশ উপেক্ষা করে গাজার রাফায় আগ্রাসন আগের চেয়ে তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। অবশ্য স্বস্তির খবর, কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় জাতিসংঘের ত্রাণ নিতে একমত হয়েছে মিশর ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ আফ্রিকার করা এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের বিরুদ্ধে রায় দেন। এই রায়ে রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। The court considers that in conformity with its obligations under the Genocide Convention, Israel must immediately halt its military offensive and any other action in the Rafah governorate
which may inflict on the Palestinian group in Gaza conditions of life that could bring about its physical destruction in whole or in part. কিন্তু জাতিসংঘ আদালতের এই রায়ের পর ইসরায়েল এটিকে মিথ্যা, আপত্তিকর এবং নৈতিকতার বিরুদ্ধে বলে প্রত্যাখ্যান করে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, প্রত্যেক দেশ তার নিজ ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করার অধিকার রাখে এবং ইসরায়েল ঠিক তাই করছে। রাফাতে অভিযানের ক্ষেত্রে ফিলিস্তিনিদের জীবন ও আশ্রয়স্থল ঝুঁকিতে পড়বে না বলেও জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। অবশ্য ইসরায়েলের বাসিন্দারা মনে করছে গাজায় দ্রুত হামলা বন্ধ করা উচিত। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। ইসরায়েলি সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আন্তর্জাতিক অপরাধ আদালত দেরিতে হলেও সঠিক পদক্ষেপ নিয়েছে। এখনই গাজায় আগ্রাসন বন্ধের পাশাপাশি সকল জিম্মিদের মুক্তি দেওয়া উচিত। আদালত নিশ্চয়ই ক্ষতি চায় না ইসরায়েলের। তারা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের লাভটাই দেখবে। জাতিসংঘ বলছে গাজায় ইসরায়েলি আগ্রাসন একটি বিয়োগান্ত অধ্যায়। দ্রুত এই দুঃস্বপ্নের অবসান হওয়া উচিত। ফিলিস্তিনের বাসিন্দারা বলছেন, শুধু আদালতের ঘোষণা নয়, তারা এই রায়ের বাস্তবায়ন দেখতে চান। গাজার সব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়নে আদালতের সঙ্গে আমরা আছি। আমরা চাই গাজা থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার হোক। এজন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে এবং আদালতের রায় বাস্তবায়ন করতে সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। অন্যদিকে জাতিসংঘের সরবরাহকৃত ত্রাণ কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় নিতে একমত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট ফাতা আল সিসি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে গাজায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার কিছুটা লাঘব হওয়ার সম্ভাবনা দেখছেন মিশরের প্রেসিডেন্ট। এছাড়া জ্বালানির অভাবে বন্ধ থাকা হাসপাতাল ও বেকারিগুলোও চালু করা যাবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের আশপাশে মহড়া চালাচ্ছে চীন, আর এই মহড়ায় নজর রাখতে যুদ্ধবিমান ও ড্রোন পাঠিয়েছে তাইওয়ান। তবে কি আরও এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব? প্রথমে রাশিয়া ইউক্রেন, এরপর ইসরায়েল ফিলিস্তিন, এবার পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে চীন ও তাইওয়ান। বিশ্ব কি যাচ্ছে আরও এক যুদ্ধের দিকে? চীনের রাষ্ট্রীয় টেলিভিশন 24 মে তাইওয়ানে আক্রমণের একটি সিমুলেটেড অ্যানিমেশন প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে তাইপেই এবং কাওশিয়ংয়ের মতো শহরগুলিতে আঘাত করার আগে দ্বীপটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে চীন। চীনের সামরিক বাহিনী শুক্রবার তাইওয়ানের আশপাশে দ্বিতীয় দিনের মতো যুদ্ধের মহড়া চালিয়েছে। চীন বলছে ক্ষমতা দখল ও তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি লাই চিং তেকে শিক্ষা দেওয়ার জন্যই এই মহড়া। তাইওয়ানের একজন কর্মকর্তা বলেন, তাইওয়ান প্রণালী ও চীনা উপকূলের কাছাকাছি তাইওয়ানের চারপাশে 2 দিনের মহড়া ও বিদেশি জাহাজে প্রতীকী বোমা হামলা শুরু করে চীন। তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার মাত্র 3 দিন পর থেকেই শুরু হয় এই মহড়া। চীনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। 24 মে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় এই মহড়ার উপর নজর রাখার জন্য পাল্টা অবস্থান নিয়েছে তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা বাহিনী F-16 ফাইটার প্লেন, একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম ও একটি সার্ভেলেন্স ড্রোন পাঠায় চীনের এই মহড়ার নজরদারি করতে। তাইওয়ানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বেশ কয়েকটি চীনা বোমারু বিমান বাশি চ্যানেলের পূর্ব প্রান্তের কাছে বিদেশি জাহাজে মহড়া আক্রমণ করেছে, যা তাইওয়ানকে ফিলিপিন থেকে আলাদা করেছে। প্রথম দ্বীপ চেইনের পশ্চিমের অঞ্চলগুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিভাবে দখল করা যায় তা অনুশীলন করছে চীন। এই দ্বীপ চেইনটি জাপান থেকে তাইওয়ান, ফিলিপাইন হয়ে বর্নিও পর্যন্ত চলে গেছে। বিশ্লেষক, আঞ্চলিক কূটনীতিক এবং সিনিয়র তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, এই মহড়া ও অনুশীলনের মাত্রা 2022 সালের মহড়ার মতোই ছোট পরিসরে ছিল। আকারে ছোট হলেও পরিস্থিতি বিবেচনায় এই মহড়ার কারণে যে কোনো সময় বেঁধে যেতে পারে চীন তাইওয়ান যুদ্ধ, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
ভারতের লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক মেরুকরণ ইস্যুতে চলছে তুমুল বিতর্ক। বিরোধী দলের অভিযোগ, নির্বাচনী আচরণ বিধিতে ধর্মকে ব্যবহার করে প্রচারণা চালানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না বিজেপি। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে রাম মন্দিরের বিশেষ প্রভাব দেখা যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইফফাত জাহানের ডেস্ক রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনে উঠে আসছে সাম্প্রদায়িক মেরুকরণের বিষয়টি। সমস্ত দেশ জুড়ে এ নিয়ে চলছে নানা বিতর্ক। অভিযোগ উঠেছে, জানুয়ারিতে অযোধ্যায় উদ্বোধন হওয়া নতুন মন্দিরকে নির্বাচনে ব্যবহার করছে বিজেপি। বিরোধী দলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পার্টি সংখ্যালঘুদের কোনো গুরুত্বই দিচ্ছে না। ওদিকে বিজেপিও তার সমালোচকদের মুসলিম তুষ্টির জন্য অভিযুক্ত করে। বিশ্লেষকরা মনে করছেন মন্দিরটি এখন সবকিছুর কেন্দ্রবিন্দু। এখানে আসার পর আমি খুব খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের জন্য তীর্থযাত্রার সুযোগ করে দিয়েছেন। কয়েক দশকের বিতর্কিত স্থানে বিশাল মন্দির নির্মাণের অঙ্গীকার দিয়ে ৩০ বছর ধরে ভোট ব্যাংক মজবুত করে আসছে বিজেপি। ১৯৯২ সালে এই জমিতে দাঁড়িয়ে থাকা বাবরি মসজিদের পতনের আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে এই পার্টি। ভোটে জেতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে খেলছে বলে অভিযোগ করে কংগ্রেস। ফলে মন্দিরের উদ্বোধনের দিন যোগ দেয়নি এই বিরোধী দল। প্রাক নির্বাচন এক সমীক্ষায় দেখা যায়, ভারতের বেশিরভাগ ভোটার যখন মন্দির নির্মাণের উল্লাসে মেতেছে, তখন তাদের মূল উদ্বেগের বিষয় হওয়ার কথা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। ভারতের সকল নাগরিকের সমান উন্নয়ন এবং অগ্রগতির বিষয়ে মোদীর অঙ্গীকারও এখন প্রশ্নবিদ্ধ। বিজেপি ধর্মের ভিত্তিতে নির্বাচন করে। অবশ্যই যদি একটি ধর্মের উপর বেশি গুরুত্ব দেয়া হয়, তবে অন্য ধর্মের লোকেরা কষ্ট পাবে এবং দলের সাথে দাঁড়াবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলেন, হিন্দুদের সকল সুযোগ সুবিধা এবং সম্পদ কেড়ে যাদের সন্তান বেশি তাদের হস্তান্তর করবে বিরোধীরা। উভয় দিক থেকে মেরুকরণ হচ্ছে। কংগ্রেস মুসলিমদের মেরুকরণে কাজ করছে, আর ধর্ম ব্যবহারের কথা আসলে বিজেপিও তার অবস্থান নিয়ে বেশ খোলামেলা এবং স্পষ্ট। নির্বাচনী আচরণ বিধিতে ধর্মকে ভিত্তি হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতের নির্বাচনে ধর্মকে ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ উঠছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেশব্যাপী নতুন মন্দিরের বিশেষ প্রভাব দেখা যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইফফাত জাহান, বাংলাদেশ। গ্লোবাল ওয়ার্মিং নয়, চলছে গ্লোবাল বয়লিং এর যুগ। এ কথারই প্রমাণ দিচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদ শহর। 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বিশ্বের অন্যতম উষ্ণ শহরটির তাপমাত্রা। ভোগান্তি আরও বাড়িয়েছে বিদ্যুতের অভাব। এই অঞ্চল ছাড়াও ইসলামাবাদ, সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় চলছে তাপপ্রবাহ। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন হাফিজুল ইসলাম। তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাকিস্তানের জ্যাকোবাবাদ। বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসাবে পরিচিত শহরটির কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াসের ঘর। অসহনীয় গরমের সাথে যোগ হয়েছে লাগাতার লোডশেডিং। অসম্ভব হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। 24 মে শুক্রবার করাচির আঞ্চলিক আবহাওয়া অফিসের হিসাব অনুসারে 48 থেকে 50 ডিগ্রি গরমে ধুঁকছে পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে অবস্থিত জ্যাকোবাবাদ। শহরটিতে বাস করেন 2 লাখের বেশি মানুষ। গ্রীষ্ম মৌসুমে গরমের সাথে লড়াই করতে অভ্যস্ত এখানকার জনগণ। তবে বর্তমানে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিয়েছে তাদের দুর্দশা। জ্যাকোবাবাদে এখন খুব গরম। তাপমাত্রা মোকাবেলায় আমরা সৌরবিদ্যুৎ দিয়ে ফ্যান চালাই। গরমের সাথে লড়াই করার জন্য মাঝে মধ্যে পানি স্প্রে করি। এখানে বিদ্যুতের অবস্থা ভালো নেই। 24 ঘন্টায় আমরা মাত্র 7 ঘন্টা ইলেকট্রিসিটি পাই। এই 7 ঘন্টাও ঠিকভাবে থাকে না। 15-20 মিনিট পর পর লোডশেডিং হতে থাকে। দেখলে মনে হবে আমাদের আসলে বিদ্যুৎই নেই। সূর্য অস্ত যাওয়ার পর কিছুটা কমে শহরের তাপমাত্রা। 36 ডিগ্রি সেলসিয়াস গরমে একটু শান্তিতে ঘুমাতেও পারেন না এখানকার বাসিন্দারা। 50 বছর আগেও এ অঞ্চলে খুব গরম ছিল। আমরা তখন সহ্য করতে পারতাম, কারণ তখন বিদ্যুৎ থাকতো। আমরা বলতে পারতাম খুব গরম পড়েনি। এখন বিদ্যুৎ থাকেই না, কিন্তু গরম তো আর কমেনি। বর্তমান 52 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম পড়ছে। সামনে আরও বাড়বে। আর এই গরমে প্রতিদিন 4-5 ঘন্টা বিদ্যুৎ ছাড়াই কাটাতে হচ্ছে। রাতে ঘুমাতে না পেরে অনেকে ভিড় করেন কোনো ক্যাফে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে। কারো কাছে থাকে সৌরবিদ্যুতে চার্জ করা লাইট। কেউ আবার খেলতে বসেন মোবাইল ফোনের আলো জ্বালিয়ে।
जैकोबाबाद में सबसे ज्यादा जो है ना गर्मी पड़ती है। জ্যাকোবাবাদ সবচেয়ে গরম একটি শহর। এখানে তাপমাত্রা ৪৯ থেকে ৫০ ডিগ্রিতে পৌঁছেছে আর ঠিকমতো বিদ্যুৎও থাকে না। বাড়িতে থাকাটা অসম্ভব হয়ে গেছে, তাই আমরা বাইরে এসে লুডো খেলি। ভালো সময় কাটে, গরমও খুব কম লাগে। একসাথে বন্ধুদের সাথে চা খাই, লুডো খেলি। चाय पीते हैं, यहाँ पर दोस्तों के साथ लूडो खेलते हैं। জ্যাকোবাবাদে এমন পরিস্থিতি নতুন কিছু না। ১৯৮৭, ২০০৫, ২০১০, ২০১২ সালেও কৃষি নির্ভর এই অঞ্চলে ছিল একই অবস্থা। কেবল জ্যাকোবাবাদে নয়, বর্তমানে পুরো পাকিস্তান জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনগণের আশা, সরকারি উদ্যোগে শীঘ্রই কমবে লোডশেডিংয়ের মাত্রা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আফগানিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চলমান ভারী বৃষ্টিপাত ও বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বেশ কিছু গ্রাম। এতে বাঁচা মরার ঝুঁকিতে সেখানকার বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কার্যক্রম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারী বৃষ্টিপাত এবং বন্যায় আফগানিস্তানের বেশ কিছু গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাঁচা মরার ঝুঁকিতে রয়েছেন সেখানকার বাসিন্দারা। দিন দিন নতুন নতুন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এসব জনগণ। ব্যাপক ক্ষয়ক্ষতিতে অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। আফগান সরকার জানিয়েছে এ পর্যন্ত বন্যায় দেশটির গড় প্রদেশ থেকে ৫০ জন সহ কমপক্ষে ৬৮ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। বন্যা দুর্গত অঞ্চল খাওলে চায়না গ্লোবাল টেলিভিশন CGTN এর গণমাধ্যম কর্মীর পৌঁছাতে সময় লাগে ৮ ঘণ্টা। মে মাসের ১৬ তারিখ থেকে বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটি। আশেপাশের পর্বত থেকে পাথর ভেসে আসায় ভেঙে গেছে রাস্তাঘাট, যে কারণে অঞ্চলটিতে উদ্ধারকারী কর্মকর্তাদের সময় মতো পৌঁছতে এবং ত্রাণ সরবরাহে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন যুগ যুগ ধরে এই গ্রামে বাস করছেন তারা। প্রতি বছরই বন্যার কারণে মৃত্যু, দুর্ভোগ এবং আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এই কারণে এলাকার বাসিন্দারা দারিদ্রতার মধ্যে রয়েছেন। এই এলাকার রাস্তাঘাট ঠিকমতো বানানো হয়নি, ফলে বন্যার কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। কোনো যানবাহন এবং হেলিকপ্টারও আমাদের কাছে পৌঁছতে পারে না। এখানে আমাদের জনগোষ্ঠীর জন্য সার্বক্ষণিক কোনো সহায়তার ব্যবস্থাও নেই। জায়গা জমি সহ প্রায় ১০০ বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কিছুই বাকি নেই। তবে সৌভাগ্য যে এতে কেউ হতাহত হয়নি, কিন্তু সবকিছুই শেষ হয়ে গেছে। খাওল এখন বেশ ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে ভারী বর্ষণ এবং বন্যার শঙ্কায় পরিবারের সদস্য, বিশেষ করে নারী এবং শিশুদের অন্যান্য অঞ্চলে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। ইফাত জাহান, বাংলা ভিশন। ভারী বৃষ্টিপাতে আবারও তলিয়ে গেছে ব্রাজিলের সর্বদক্ষিণের প্রদেশ রিও গ্রান্দে দু সুল। টানা বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয় প্রাদেশিক রাজধানী পোর্তো আলেগ্রের নতুন কিছু অঞ্চলও। ফলে ভোগান্তিতে অঞ্চলটির পানিবন্দী বাসিন্দারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভেসে যাচ্ছে ব্রাজিল। ২৩ মে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে দেশটির রিও গ্রান্ডে দো সুলের বেশ কিছু অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রাদেশিক রাজধানী পোর্তো আলেগ্রেতে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হতো, মাত্র ১২ ঘণ্টায় হয়েছে তার চেয়ে বেশি বর্ষণ। জাতীয় আবহাওয়া ইনস্টিটিউটের তথ্য অনুসারে গত মাসে রেকর্ড বন্যায় অঞ্চলটিতে মারা গেছেন প্রায় ১৬৩ জন। ঘরবাড়ি হারিয়েছে ৬ লাখের বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬৪ জন। গত সপ্তাহের ভারী বর্ষণ রূপ নিয়েছিল গুড়ি গুড়ি বৃষ্টিতে। আবহাওয়ার উন্নতি দেখে খুলতে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বন্যার ক্ষয়ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে আবার শুরু হয় মুষলধারে বৃষ্টি। আকাশ ভাঙা বর্ষণে ডুবে যায় পোর্তো আলেগ্রের বিভিন্ন এলাকা। সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার পরে বুধবার পুনরায় চালু হয়েছিল মেনিনু ডিউসের আশেপাশের একটি ডে কেয়ার সেন্টার। প্রবল বর্ষণ শুরু হওয়ায় দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয় সবাইকে। আমরা বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে এনেছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। কমিউনিটি সেন্টার থেকে শিশুরা এখনো পায়ে হেঁটে বের হতে পারছে। আমার মা বাবা সহ এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা এখান থেকে বের হতে পারছেন না, তাই আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি।
চলতি সপ্তাহের শুরুতে ঘরবাড়ির আবর্জনা ফুটপাতে ফেলার অনুরোধ করেছিল পোর্তো আলেগ্রের নগর কর্তৃপক্ষ। এর মধ্যে নতুন করে নামা বৃষ্টির কারণে শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে জমা আবর্জনা। অকার্যকর হয়ে যায় ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সব মিলে আরও খারাপ দিকে মোড় নেয় বন্যা পরিস্থিতি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ১৫ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে পুরো অঞ্চল জুড়ে দেখা দিয়েছে অচলাবস্থা। বৃহস্পতিবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করেছে ব্রাজিলের সেনা ও নৌবাহিনী। রাস্তায় জলের স্তর বৃদ্ধির ফলে আটকা পড়াদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করছে দেশটির সামরিক বাহিনী। আমরা এখানে 15 দিন ধরে উদ্ধার এবং পুনর্বাসন অভিযান চালাচ্ছি। উদ্ধার কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আবার সান্তা রিটার আশপাশের এলাকায় পানি অনেক বেড়ে গেছে, ফলে আবার উদ্ধার কার্যক্রম শুরু করতে হলো। পুরো রাজ্যই এখন বিপর্যয়ের সম্মুখীন। সাহায্যকারী সংস্থাগুলো হিমশিম খাচ্ছে। তাই বন্যা পরিস্থিতি সামাল দিতে সবার সাথে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী ও নৌবাহিনী। সিভিল ডিফেন্সের সামর্থ্য অনেক কম। আমাদের সাজোয়া যান ও লজিস্টিক নিয়ে সেই ঘাটতি পূরণে একসাথে কাজ করছি। ব্রাজিলের সর্বদক্ষিণে অবস্থিত রিও গ্রান্ডে দো সুল প্রাদেশিক রাজধানী পোর্তো আলেগ্রের মেয়র অফিস বলছে, এমন বৃষ্টি এই অঞ্চলে অস্বাভাবিক কিছু না। তবে এবারের বর্ষণের পরিমাণ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে তাদেরকে ভালো করে সতর্ক করা হয়নি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।